আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। দ্বিতীয় ডোজ নিয়ে জটিলতায় রাশিয়া থেকে ভ্যাকসিন কেনা প্রায় অনিশ্চিত। চীনা টিকা থাকায় সংকট হবে না জানালেন জাতীয় কমিটির প্রধান। টিকা যদি পাই তাহলে আগামী 1-2 মাসের ভিতরে আমাদের কমপ্লিট করে ফেলতে হবে। টিকা পেলে জনগণের সেবক হিসেবে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর। প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মহালয়ায় শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু। চণ্ডীপাঠে দেবীর আবাহন। মণ্ডপে মণ্ডপে সুন্দর সুস্থ বিশ্বের প্রত্যাশা। বি ইউনিটের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বী 72 জন। মসুর ডাল কেজি 110 টাকা, আর একটু কম হলে ভালো হতো। মোটাটা অনেকদিন ধরে একটু দাম বেশি, আর মোটামুটি সব ডালের দাম একটু কম আছে। ডালের বাজারেও স্বস্তি নেই ক্রেতার। করোনাকালে ত্রাণ হিসেবে দেয়ায় দাম বেড়েছে, দাবি ব্যবসায়ীদের। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় পূর্বাঞ্চল লুটে গেল 9 মাসে অন্তত 29 জন আহত। সচেতনতা তৈরিতে 30টি স্পটে রেল পুলিশের কার্যক্রম। বিসিবি নির্বাচনে চলছে ভোট গ্রহণ। সভাপতি পাপন আনচ্যালেঞ্জড। 16 পরিচালক নির্বাচনে পোস্টাল ও সশরীরে ভোট দিচ্ছেন 127 কাউন্সিলর। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। পুরো খবরে যাচ্ছি। রাশিয়া থেকে শিগগিরই ভ্যাকসিন পাচ্ছে না বাংলাদেশ। টিকা বিষয়ক জাতীয় কমিটির প্রধান ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস জানিয়েছেন, স্পুটনিক ভির 2 ডোজ আলাদা হয় এখনও নিশ্চয়তা মেলেনি দ্বিতীয় ডোজের। তাই রাশিয়া থেকে 7 কোটি ডোজ টিকা কেনার বিষয়টি অনিশ্চিত। তবে চীনের সাথে 7.5 কোটি ডোজ ভ্যাকসিনের চুক্তি হয়, এই নিয়ে সংকট হবে না বলে মনে করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। তার সাথে কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু। বছরের শুরুতে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনা ভ্যাকসিনের প্রথম বাণিজ্যিক চালান আসে দেশে। 3 কোটি ডোজের চুক্তি হলেও মাত্র 70 লাখ দেওয়ার পর বন্ধ হয়ে যায় সেই টিকা পাওয়া। ফলে প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনিকা নিয়ে দীর্ঘদিন দ্বিতীয়টির অপেক্ষায় ছিলেন দেশের 15 লাখ মানুষ। প্রশ্ন উঠেছিল, টিকার জন্য একক উৎসের উপর কেন নির্ভর করেছিল সরকার? আপনার সামনে যদি দোকান একটাই থাকে তাহলে আপনি কয়টা সোর্সের উপর ডিপেন্ড করবেন? আমাকে বলেন সেই সময় মাল্টিপল সোর্সেস অ্যাভেলেবেল ছিল? চায়না ছিল? নো, চাইনিজ একটা ভ্যাকসিনে অ্যাপ্রুভ ছিল না। হু অ্যাপ্রুভ ছিল না, এমনকি তারা বাজারেও ছাড়েনি। এমনকি আমাদের যে ফাইজার মডার্না এখনো পর্যন্ত আমাদেরকে কিন্তু দিচ্ছে না। চীনের সাথে প্রথম 1.5 কোটি ও পরে 6 কোটি, মোট 7.5 কোটি টিকা কেনার চুক্তি করেছে স্বাস্থ্য বিভাগ। এখন পর্যন্ত ঝামেলা ছাড়া প্রতি মাসে অন্তত 50 লাখ করে তা পাচ্ছে বাংলাদেশ। মুখ্য সচিব বললেন, পাইপলাইনে কোভ্যাক্স সহ অন্যান্য উৎস থেকে দেশের প্রাপ্তবয়স্ক সব মানুষের জন্য টিকা নিশ্চিত করা হয়েছে। 2 দিনে 80 লক্ষ দিয়েছি। আপনারা যদি টিকা পাই তাহলে আগামী 1-2 মাসের ভিতরে আমাদের কমপ্লিট করে ফেলতে হবে। একদম 16 কোটি লোক, 16 কোটি টিকা পেলে। সেই ফেব্রুয়ারি মার্চ থেকেই আলোচনায় ছিল রাশিয়ার টিকা স্পুটনিক ভি পাওয়া নিয়ে। বলা হয়েছিল 7 কোটি টিকা কেনা বেচার বিষয়ে নীতিগতভাবে রাজি ঢাকা ও মস্কো। তৈরি হয়েছে চুক্তির কাগজপত্র। তবে এতদিনেও সেই টিকার দেখাই পায়নি বাংলাদেশ। স্পুটনিক ভি প্রথম ডোজ আর সেকেন্ড ডোজ নট দ্য সেম। অতএব আমাকে কিন্তু সেকেন্ড ডোজ এনশিওর করে ফার্স্ট ডোজটা নিতে হবে। আমরা সেজন্য তাদেরকে বলেছি যে তোমাদের যত ডোজ আমরা নিব একসঙ্গে দ্বিতীয় ডোজ দাও। ওরা বলছে না, আমরা একসঙ্গে দিতে পারবো না, পরে দেবো। তো আমাদের ঠিক আছে, 1 মাস পরে দাও, কিন্তু আমাদেরকে গ্যারান্টি দিতে হবে। তারা কিন্তু সেইটা করে এখনো দেয়নি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।
জনগণের সেবক হিসেবে মাঠ পর্যায়ে আইন ও প্রশাসনের কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১৯ ও ১২০তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। বলেন, উন্নয়নশীল বাংলাদেশের অগ্রগতি ধরে রাখতে হবে, উদ্ভাবনী চিন্তাভাবনা নিয়ে কাজ করতে হবে মানুষের জন্য, নিশ্চিত করতে হবে ন্যায় বিচার। উম্মে সালমা নাজনীন তৃষা, সহকারী কমিশনার। উম্মে সালমা নাজনীন এবছর আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সে রেক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন। সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার হাতে সনদ ও পদক তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সনদ তুলে দেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে। সকালে গণভবন থেকে আইন ও প্রশাসন কর্মকর্তাদের দুটি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদ্য প্রশিক্ষণ সমাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে তিনি বলেন, মাঠ পর্যায়ে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। দেশের একটি মানুষও যাতে গৃহহীন না থাকে, কেউ যাতে অভুক্ত না থাকে, সেদিকে খেয়াল রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাজ করতে হবে। সংবিধানের ২১-২ অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্মচারীগণ সার্বক্ষণিকভাবে জনগণের সেবা প্রদানে বাধ্য, এবং আমি আশা করি আপনারা সাংবিধানিক এই দায়বদ্ধতার প্রতি বিশ্বস্ত থেকে জনগণের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করবেন। প্রধানমন্ত্রী বলেন, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করেছে সরকার। সেই লক্ষ্য বাস্তবায়নে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নেতৃত্ব দিতে হবে। বলেন, তথ্য প্রযুক্তির যুগে এখন আরও বেশি কাজ করার সুযোগ আছে, যা আগে ছিল না। এখন পৃথিবীতে হাতের মুঠোয়, প্রযুক্তির যুগে পৃথিবীর যে কোনো তথ্য আপনারা পেতে পারেন। তথ্য প্রযুক্তির এই যুগ, কাজে সেখানে আপনাদের আরও বেশি কাজ করার সুযোগ রয়েছে। কিন্তু আপনার জ্ঞান মেধা দিয়ে যে আপনার স্ব কর্মস্থলে সেখানকার মানুষের ভাগ্য পরিবর্তনে কি কি করণীয়, সেটা আপনাদেরকেই ঠিক করতে হবে। আপনারাও জানতে পারবেন, আপনাদের সেই উদ্ভাবনী চিন্তা ভাবনাটা যেন থাকে। শেখ হাসিনা বলেন, মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ কাজে লাগাতে হবে। এ বিষয়ে বঙ্গবন্ধুর নির্দেশনা অনুসরণের আহ্বান জানান তিনি। জনগণের পাশে থাকবেন, মানুষ যেন ন্যায় বিচার পায় সেটা নিশ্চিত করবেন। বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে, কারণ আমি তার ভুক্তভোগী। ভবিষ্যতে আইন ও প্রশাসন কোর্সের মেয়াদ বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। জানান, কক্সবাজারে একটি নতুন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কক্সবাজারে একটা ভালো জায়গা নিয়ে আমরা একটা ভালো একাডেমি গড়ে তুলব। মোহসিনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনায় সেকেন্ডারি ট্রান্সফার সিস্টেম STS চালু করেছে সিটি কর্পোরেশন। সকালে রাজধানীর বাসাবোতে এই দুটি ওয়ার্ডের STS উদ্বোধন করেন মেয়র শেখ ফজলে-নূর তাপস। এই পর্যন্ত ৩৯টি ওয়ার্ডে STS কার্যক্রম শুরু করেছে দক্ষিণ সিটি। মেয়র বলেন, রাস্তাঘাটে যেন বর্জ্য না থাকে সেজন্য এই ব্যবস্থা। বাসা থেকে ময়লা সংগ্রহ করে STS-এ রাখা হবে, তারপর মাতুয়াইলে বর্জ্য নিষ্কাশন করা হবে। বর্জ্যগুলো আনা হতো, উপচে পড়তো, সেখান থেকে আবার পূর্ণ প্রক্রিয়াজাতকরণ যারা করে থাকে তারা সেখানে বাছাই করতো। এই কারণে একটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হতো। এটা থেকে আমরা সরে এসে আধুনিক পদ্ধতি অবলম্বন করা এবং খুব অল্প সময়ের মধ্যেই যেন এই বর্জ্যগুলো সংগ্রহ করা হয় এবং সরাসরি কেন্দ্রীয় ভাগাড়ে নিয়ে যাওয়া হয়, সেই প্রক্রিয়া, সেই ব্যবস্থাপনায় আমরা নজর দিয়েছি। মিরপুর ১ চিড়িয়াখানা রোডের পাশে একটি নির্মাণাধীন বাড়িতে মর্টার শেল উদ্ধার করেছে র্যাব। দুপুরে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে এটি উদ্ধার করে। বাড়ির নির্মাণ কাজে মাটি খননের সময় সেটি খুঁজে পাওয়া যায়। পরে বাড়ির মালিক ও বাসিন্দাদের এই ব্যাপারে স্থানীয় পুলিশকে জানায়। প্রাথমিক ধারণা, যুদ্ধের সময়কার এটি বোমা। এ ধরনের এমন বোমা আরও পাওয়া যেতে পারে এই এলাকায়। রাতে খবর পেয়ে র্যাব পুরো বাড়ি ঘিরে ফেলে। সকাল থেকে শুরু হয় এটির অপসারণের কাজ। বিস্ফোরণের জন্য বোমাটিকে দিয়া বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই বোমাটি কিন্তু দেখা যাচ্ছে। আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী এই মুহূর্তে, আমরা জানিয়েছি আপনাকে যে সেটিকে দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বিস্ফোরণের জন্য। আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী এই মুহূর্তে সেখানে আছেন, তার কাছে সরাসরি আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার ছবিতে যে সেই বোমাটি নিষ্ক্রিয় করার জন্য কিন্তু ফেলে রাখা হয়েছে এবং বম ডিসপোজাল ইউনিট তারা কিন্তু এটি কাজ করছে। যারা এই মাত্র যোগ দিয়েছেন তাদের জন্য বলতে চাই, মিরপুর চিড়িয়াখানা রোডের একটি নির্মাণাধীন বাড়িতে হঠাৎ করে মর্টার শেল ডিসপোজের যে সে মোটর শেল সেটি পাওয়া যায় এবং তারপরে কিন্তু স্থানীয়রা প্রশাসনকে খবর দেয় এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সেখানে গিয়ে কিন্তু সেটি উদ্ধার করে এখন বিস্ফোরণের জন্য নিয়ে যাওয়া হয়েছে। আমরা আরও কিছু তথ্য জানতে চাই, আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী আছে, তিনি যোগ দিচ্ছেন। রাব্বি, এই ধরনের বোমা তো আরও পাওয়া যেতে পারে এমন ধারণা করা হচ্ছে, সেক্ষেত্রে কি নিশ্চয়ই এখন তারা খুঁজে দেখবেন পুরো এলাকা? বিস্ফোরণ কিন্তু কিছুক্ষণ আগেই হয়ে গেল তৌহিদ। আপনি নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকরা দেখেছে যে আসলে এটি কিছুক্ষণ আগে এই আশুলিয়ার যে দিয়াবাড়ি, সেই দিয়াবাড়িতে খোলা জায়গায়, ফাঁকা জায়গায় এই মাত্রই এটি বিস্ফোরণ করা হয়েছে। আমাদেরকে নিরাপদ দূরত্বে রাখা হয়েছিল। আমরা শুধু এখানে নিরাপদ দূরত্বে দাঁড়িয়েই আপনার মাধ্যমে দর্শকদের দেখাচ্ছিলাম যে আসলে কতটা ভয়াবহ এই বোমা এবং এরকম যে বোম ডিসপোজাল ইউনিট, তাদের ধারণা যে এগুলো যুদ্ধের সময়কার বোমা এবং এরকম আরো বোমা থাকতে পারে এবং সেই কারণে তারাও কিন্তু সেই এলাকা তল্লাশি চালাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমরা বিস্তারিত পরে আমরা কথা বলার চেষ্টা করব। এখানে র্যাবের ইন্টেলিজেন্সের এখানে কর্মকর্তারা আছেন এবং তারা গণমাধ্যমের সাথে জানাবেন যে আসলে এই বোমাটি বিস্ফোরণের পর এরকম আরো যদি বোমা থেকে থাকে তাহলে সেগুলো কিভাবে তারা উদ্ধার করবেন, সেগুলো নিষ্ক্রিয় করবেন কিভাবে, সেই প্রক্রিয়াগুলো আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। তৌহিদ। বিস্ফোরণ ঘটানো হয়েছে সেই তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। মহালয়ার আনুষ্ঠানিকতায় দুর্গাপূজার ক্ষণ গণনা শুরু হয়েছে। চণ্ডী পাঠ সহ ষোড়শ উপাচারে দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা। মহালয়ার দিনই দেবী দুর্গার আবির্ভাব হয়। পিতৃপক্ষ শেষে দেবীপক্ষের দিকে তার যাত্রা শুরু হয়। 6 দিন পর 11 অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবের মূল আনুষ্ঠানিকতা। চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনকেই বলা হয় মহালয়া। সুরের মূর্ছনা, তর্পণ আর আরাধনায় সূচনা দেবী পক্ষের। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা সকল অশুভ শক্তির বিনাশের প্রতীক। মহালয়ার দিনেই তিনি দায়িত্ব পান মহিষাসুর বধের। মহালয়াকে ঘিরে ভোর থেকেই রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ পূজার আনুষ্ঠানিকতা। চণ্ডীপাঠ, স্তুতি গান আর নাচের তালে বিমোহিত সকলে। এতে অন্যান্যের মধ্যে সস্ত্রীক অংশ নেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারও। Puja celebrations will be safe, inclusive, and that everybody will be able to enjoy the festive season in happiness, health and safety. এছাড়াও রাজধানীর রমনা কালী মন্দির, বনানী পূজা মণ্ডপ সহ অন্যান্য স্থানেও ছিল বিশেষ আয়োজন। দুর্গোৎসবের সাজে জড়ো হন শত শত পুণ্যার্থী। তাদের সবার কণ্ঠে ছিল সুন্দর ও সুস্থ পৃথিবীর প্রত্যাশা। এই 7 দিন আমরা আজকে আনন্দ উৎসবে, তারপরে ষষ্ঠী, বোধন। মা দুর্গাকে ধারণ করা একমাত্র নারীরই সাজে। প্রার্থনা করেছি যেন পৃথিবীর সবাই সুখে শান্তিতে থাকুক। সামাজিক যে মলিনতা রয়েছে এগুলো ধুয়ে মুছে সমাজটা পরিষ্কার হোক। সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে যেমন দেশ রচিত হয়েছে, সবার সাম্প্রদায়িক বন্ধন প্রীতির মাধ্যমে দেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছে। এটি আজকে শুভ মহালয়ার লগ্নে আমার প্রার্থনা। করোনা মহামারীর বিধিনিষেধ এবার কিছুটা শিথিল করা হয়েছে, তবে সচেতনতার সাথে উৎসবে অংশ নেওয়ার আহ্বান আয়োজকদের। গতবার এবং এবার কিন্তু পৃথিবীব্যাপী অশুভ শক্তি যেটি, সেটা করোনাসুর। আমরা প্রার্থনা করছি করোনাসুরকে বধ করবেন মা দুর্গা। উৎসবের মাত্রাটা এবার একটু খানিকটা অ্যাড হবে
যেমন মেলা টেলা ইত্যাদি ইত্যাদি, এগুলো ছোট আকারে সীমিত আকারে বসতে পারে। এবার বিসর্জন যেহেতু ওই দিন শুক্রবার, জুমার পরের থেকে শুরু করে সারা রাতই যার যেখানে লোকাল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এটা করবে। শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এই মহালয়া। এবছর দেবী দুর্গা মর্তে আসছেন ঘোড়ায় চড়ে, কৈলাসে ফিরবেন দোলায়। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সচিবালয়ে বিএসআরএফ সংলাপের কথা শেষে প্রশ্নোত্তর পর্বে এখন বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আমরা আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি তার বক্তব্যে। সেটি সম্ভবপর হবে না যখন পুরোটা ডিজিটালাইজড হবে, এবং একই সাথে কোনো চ্যানেল যদি পে চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করতে চায় তাহলেও তার পক্ষে সুবিধা হবে যে সে জানবে, সে পে চ্যানেল জানবে কত গ্রাহক তার এই চ্যানেল দেখছে, তার পক্ষেও সেটি সম্ভবপর হবে। আর আরেকটি বিষয়, আমি কিন্তু গত মাসের প্রথম সপ্তাহে ভারতে গিয়েছিলাম। ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রীর সাথে আমার বৈঠক হয়েছিল। সেই বৈঠকে আমি তাকে অবহিত করেছিলাম যে ভারতে, পাকিস্তানে, নেপালে, শ্রীলঙ্কায়, পৃথিবীর অন্যান্য দেশে ক্লিন ফিট সংক্রান্ত আইন আছে, আমাদের দেশেও আছে। আমরা সেই আইন কড়াকড়িভাবে প্রয়োগ করতে যাচ্ছি 1 অক্টোবর থেকে, তাদেরকে সেটি বলা হয়েছে। সুতরাং তারা, আমি যেহেতু মন্ত্রীকে অবহিত করেছি, সুতরাং আমরা যে পদক্ষেপ নিয়েছি সেটি তারা জানেন। আমরা আরেকটি প্রশ্ন নিব, এর মধ্যে আমাদের এটিএন বাংলার চপল। সবাইকে ধন্যবাদ। আসলে গত 10 বছর সাংবাদিকতার মধ্যে বরাবর শুনতে হয়েছে যে সাংবাদিকতা করেন না আর সাথে কি চাকরি করেন, মানে বিষয়টা এরকম হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে গ্রাম পর্যায়ে চলে যাচ্ছে, গাড়িতে বিভিন্ন গণমাধ্যমের স্টিকার, সাংবাদিক একটা এমন পর্যায়ে চলে গেছে, আমরা মেইন স্ট্রিম যারা আছি অনেক জায়গায় আসলে করেছি, ভিডিও শিখে খুব একটা ভালো লাগে না। এই যে গাড়িতে বিভিন্ন নামে বেনামে স্টিকার লাগানো আছে, এগুলোর বিরুদ্ধে আপনার মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা দেওয়া হবে কিনা, তাহলে মেইন স্ট্রিম মিডিয়া না হলে কেউ ব্যবহার করতে পারবে না। এক, আরেকটা হচ্ছে যে ক্লিন ফিট বাস্তবায়ন হলে আমরা সবাই উপকৃত হব। এই ক্লিন ফিট হওয়ার পরেও অনেক মিডিয়া হয়তো বিভিন্ন কারণে ভাতা বোনাস বাকি রাখতে পারে বা রাখবে, আমরা আগেও দেখেছি। সে বিষয়ে আপনার অবস্থান দেখা। প্রথমত, ক্লিন ফিট যেহেতু বাস্তবায়িত হয়েছে, এটি সুফল মিডিয়াগুলো পেতে একটু সময় লাগবে, 2-1 মাস সময় লাগবে, 2-3 মাস সময় লাগবে। এরপরে অজুহাত দেওয়ার ক্ষেত্রটা কমে যাবে যে আমি এই কারণে বেতন দিতে পারছি না, সেই অজুহাত দেওয়ার সহজ হবে না। তো এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অপব্যয় যদি না হয় চ্যানেলের পক্ষ থেকে, তাহলে বেতন ভাতা দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা থাকবে বলে আমি মনে করি না। এখন চ্যানেলের আয় দিয়ে যদি অন্যান্য কার্যক্রম করা হয় তাহলে সেটি ভিন্ন কথা। চ্যানেলের আয় যদি চ্যানেলের খাতেই যদি ব্যয় না হয়ে নানা খাতে ব্যয় হয় তখন তো ভিন্ন কথা। তো যেটাই হোক, আমি মনে করি স্বীয় কর্মচারীকে বেতন দেওয়া কর্তৃপক্ষের দায়িত্ব, এবং তিনি যেই চুক্তিবদ্ধ হয়েছেন সেই চুক্তি অনুযায়ী বেতন ভাতা দেওয়া এটি কর্তৃপক্ষের দায়িত্ব। এবং একই সাথে যখন গণমাধ্যম কর্মী আইনে রূপান্তরিত হবে তখন এই দায়িত্বে ফাঁকি দেওয়া সম্ভবপর হবে না। বি ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবি এর 8 বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। সকাল 9:30 থেকে শুরু হওয়া 3 শিফটে পরীক্ষা চলবে বিকেল 4টা পর্যন্ত। কর্তৃপক্ষ জানিয়েছে, বি ইউনিটের 560টি আসনের বিপরীতে 39,896 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 72 জন। পরীক্ষার হলে প্রবেশপত্র, পরীক্ষা সংক্রান্ত উপকরণ ও কাগজপত্র ছাড়া সব ধরনের ইলেকট্রনিক যন্ত্র নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা চলাকালে পুরো ক্যাম্পাস জুড়ে নেওয়া হয় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষার পরিবেশ ভালোই ছিল, পরীক্ষার প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল, পরীক্ষা আল্লাহর রহমতে ভালোই হয়েছে, এন্ড আমি আশাবাদী ইনশাল্লাহ আসবে। আমি যথেষ্ট আশাবাদী, খুব ভালো পরীক্ষা হয়েছে। কোয়েশ্চেন অনেক সহজ ছিল, বইয়ের ভিতর থেকে সবকিছুই কমন পাওয়া গেছে। পরীক্ষা ভালো হয়েছে, আর পরীক্ষা হলে পরীক্ষার যে পরিবেশ ছিল সেটা সুষ্ঠুভাবে বজায় ছিল।
নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। বাড়তি দামে স্থিতিশীল আছে মোটা মসুর ডাল, বিক্রি হচ্ছে ৮৬ টাকা কেজি দরে। আগের মতোই আছে দেশি মসুর, মুগ, ছোলা, মটরসহ অন্যান্য ডালের দাম। বিক্রেতারা বলছেন করোনায় ত্রাণ হিসেবে মোটা মসুর ডালের ব্যবহার বাড়ায় দামে প্রভাব পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুশান্ত সিনহা। রাজধানীর কারওয়ান বাজারে খুচরা মুদি দোকানে প্রতি কেজি মোটা মসুর ডাল বিক্রি হচ্ছে ৮৬ টাকায়। যদিও মাস দুয়েক আগে এই মোটা মসুর বিক্রি হয়েছে ৭৬ থেকে ৭৮ টাকায়। দোকানিরা বলছেন করোনায় ত্রাণ হিসাবে এই ডাল বেশি যাওয়ায় বেড়েছিল দাম, এখনও বিক্রি হচ্ছে আগের দামেই। ৮৬ টাকা আমরা বিক্রি করি, ৮৫ টাকা কিনা। আর এটা একটু নিয়ম আছে ২ টাকা কম। মসুর ডাল মোটাটা অনেকদিন ধরে একটু দাম বেশি, আর মোটামুটি সব ডালের দাম একটু কম আছে। বড় ডালটা আপনার অনেক টাকা বাড়ছে, ৭০ টাকাটা এখন ৮৪-৮৫ টাকা পাইকারি আসতেছে। চিকনদানার মসুর ডাল ১০০ থেকে ১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মুগ ডালের কেজি ১২০, মটর ডাল ৯০ থেকে ১২০, ছোলার ডাল ৮০ টাকা, মাসকলাই ১৩০ এবং খেসারির ডাল বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি। নতুন করে দাম না বাড়লেও ভোক্তারা বলছেন সাধারণ মানুষের জন্য এই দামই অনেক বাড়তি। মটর ডাল নিয়েছি ১ কেজি ১০০ টাকা কেজি। এই মসুর ডাল কেজি ১১০ টাকা, আর একটু কম হলে ভালো হতো। এটা একটু সাধারণ মানুষের জন্য, আমাদের জন্য বেশি হয়ে যায়। ডালের বাজার গত ২ সপ্তাহ যেরকম বাড়ছে এখন ওরকমই আছে, এখন বর্তমানে কোনো দাম বাড়ে না। বোল্ডারটা হচ্ছে ৮৫-৮৪ এরকম। কারওয়ান বাজারের দোতলায় ডালের পাইকারি বাজার। ডাল বিক্রি খুব বেশি না বাড়লেও দাম স্থিতিশীল থাকায় স্বস্তির কথা জানান বিক্রেতারা। পাইকারিতে মসুর ডাল চিকুনটা পরে ৯৩ টাকা কেজি আর মোটাটা পরে ৮৩ টাকা কেজি। ১০ টাকা ২০ টাকা লাভে বস্তায় বিক্রি করি। বাসা বোটের ডাল ১৭৮০ টাকা পড়তা পরে, আমরা বেশি ১৮০০ টাকা। দেশে ডাল জাতীয় ফসলের আবাদ বাড়লেও এখনও বড় অংশ আমদানি করতে হয়। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের কারণে পূর্বাঞ্চল রেলের বিভিন্ন রুটে যাত্রা ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে। গেল ৯ মাসে ১১০টি ঘটনায় আহত হয়েছেন ২৯ যাত্রী, কাঁচ ভেঙেছে শতাধিক জানালার। চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ৩০টি স্পট, এসব স্পটে সচেতনতা কার্যক্রম শুরু করেছে রেল পুলিশ। ট্রেন চলছে, এরই মধ্যে হঠাৎ পাথরের আঘাতে ভাঙছে জানালার গ্লাস, আহত হচ্ছেন যাত্রীদের কেউ কেউ। পূর্বাঞ্চল রেলের প্রতিটি রুটে প্রায়ই ঘটছে এমন ঘটনা। গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসেই এ ধরনের ১১০টি ঘটনায় ১০৩টি জানালার গ্লাস ভেঙেছে। আহত হয়েছেন অন্তত ২৯ জন। পূর্বাঞ্চল রেলের আওতাধীন ৫ জেলার ৩০টি স্পটকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে রেল কর্তৃপক্ষ। চট্টগ্রামে সবচেয়ে বেশি ঘটে সীতাকুণ্ডের বারবকুণ্ড, কুমিরা ও পাহাড়তলিতে। আহত হওয়ার ভয়ে যাত্রীদের অনেকে জানালার পাশে বসতে চান না। কখনো শিশু কিশোররা খেলার ছলে, আবার কখনো ট্রেন থামানোর জন্য মাদক কারবারিরা পাথর নিক্ষেপ করে বলে দাবি রেল লাইনের পাশে বসবাসকারীদের। কেন যারা আপনার মাদক গ্রহণ করে, যারা পাথর নিক্ষেপ করে, তারা সবাই এলাকার সন্তান। মানুষ থেকে হাতিয়ে টাকা পয়সা নিয়ে নেয়, এগুলি করে। তো এগুলি সব আমি মনে করি মদ, গাঁজা অ্যাডিক্টেড। সবাই যদি এখানে যদি সচেতন হয়ে যদি সবাইকে যদি ডাক দেওয়া যায় তাহলে এটা বন্ধ হয়ে যাবে। দিনে রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত টহল এবং আইন প্রয়োগের অভাবও বড় কারণ বলছেন অনেকে। যারা মাদক সেবন করে তারা সবাই এগুলোতে জড়িত আছে। সাধারণ মানুষ যারা মাদক সেবন করে তারা জড়িত থাকার প্রশ্নই আসে না। যুবে যাপরে প্রায় বখাটে বসবাস করে, এখানে যদি পুলিশের মনিটরিংটা যদি বাড়ায়, একটু সচেতন হয়ে প্রতিদিন যদি এগুলোকে নিয়ন্ত্রণ করে আরো একটু তৎপর হয়, আমার মনে হয় এটা নিয়ন্ত্রণ করা যাবে। ট্রেনে পাথর নিক্ষেপ রোধে সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে চট্টগ্রামে বিভিন্ন স্টেশনে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে রেল পুলিশ। আমরা সবাই নিজেরা সচেতন হবো, আশেপাশে যারা আছে তাদের সচেতন করব। কেউ যদি ধরেন হয়তো এই সচেতন না হয়, তাও যদি এই অপরাধটা করে, তাই অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কোনো বাহিনীর এত কোনো জনবল নাই যে প্রতি ফুটে ফুটে গজে গজে ডিউটি দেওয়া সম্ভব নয়, তবুও আমরা চেষ্টা করছি। ট্রেনে পাথর মারার অপরাধে ১০,০০০ টাকা জরিমানা, যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি আঘাতে কেউ মারা গেলে মৃত্যুদণ্ডের বিধানও রয়েছে। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম।
কক্সবাজারে শীর্ষ রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় গ্রেপ্তার আরও 3 আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে হাজির করা হয় 3 রোহিঙ্গা জিয়াউর রহমান, মোহাম্মদ সালাম ও মোহাম্মদ ইলিয়াসকে। 7 দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত তাদের 3 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। আলোচিত এই হত্যা মামলায় এর আগে 2 আসামির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। বুধবার রাতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে মারা যান শীর্ষ রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ মাস্টার। হিলি স্থলবন্দরে বেড়েছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম। 4 দিনের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে 12 টাকা। গেল বৃহস্পতিবার হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ 32 টাকায় বিক্রি হয়েছে। রাজধানীর খুচরা বাজারে মানভেদে প্রতি কেজি বিক্রি হয়েছে 65 থেকে 70 টাকায়। আমদানিকারকরা বলছেন, বন্যার কারণে ভারতের লোডিং পয়েন্টগুলোতে পেঁয়াজের সরবরাহ কম। দুর্গাপূজার ছুটির কারণে বন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। এ কারণে পাইকাররা সাময়িকভাবে মজুত করে রাখছেন। বাজার হঠাৎ এই ঊর্ধ্বমুখী হয়েছে, তবে এটি ক্ষণস্থায়ী বলছেন ব্যবসায়ীরা। তাদের মধ্যে পূজার ছুটির পর সরবরাহ বাড়লে দাম পাইকারি পর্যায়ে 38 থেকে 40 টাকায় নেমে আসবে। বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন 20 থেকে 25 ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। ওইদিকে বন্যার কারণে মাল খুব চাহিদা কম আসতেছে, আসার কারণে মালের দামটা বৃদ্ধি। 30-32 টাকা ছিল পেঁয়াজ বিক্রি হচ্ছিল ধুমধারাক্কা। এখন তো মনে করেন বাজার বেশি, 42-43 ঘরে কিনতে মনে করেন। দুর্গাপূজার বন্ধের জন্য একটা চাপ পড়ছে ইন্ডিয়া বাংলাদেশ উভয় দেশে, একটু চাহিদাটা বাড়ছে। এই জন্য এত সামান্য সময়ের জন্য ঊর্ধ্বমুখী হয়ে আছে। এটা খুব অল্প সময়ের মধ্যে এই বাজারটা ঠিক হয়ে যাবে, নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। বানের পানিতে তলিয়ে গেছে ফরিদপুরের নিম্নাঞ্চলের বেশিরভাগ ফসলি জমি। ক্ষতি সামলে উঠতে নতুন করে কিনতে হবে বীজ, সার, কিন্তু এখনও সরকারের কোনো সহায়তা না পাওয়ায় বিপাকে কৃষকরা। তালিকা করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার চেষ্টা চলছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। আমন ও আউশ ধানের চাষ হয়েছিল ফরিদপুরের বেশিরভাগ জমিতে, কিন্তু বানের পানিতে তলিয়ে গেছে 6 উপজেলার নিম্নাঞ্চলের ফসল। কৃষি বিভাগের তথ্য, চলতি বছর জেলায় ক্ষতিগ্রস্ত 2022 হেক্টর জমির ফসল। পুরোপুরি নষ্ট হয়েছে 572 হেক্টর জমি। লক্ষ্যমাত্রা তো দূরের কথা, অনেক চাষি ঘরেই তুলতে পারেনি ফসল। আউশ ধান বুনলি পার আউশ ধান ওইটা আমার কাছে তলাই গেছে, তলাই যাওয়ার পর ওটা আমরা কাটতে পারিনি। ফসল অর্ধ আমরা কাটছি আর অর্ধ পানিতে তলাই গেছে, পুরো ধান পাকেও নাই ভালোভাবে। সব ধান নার খেয়ে গেছে। এই এখন তো আমরা ধান কাটে ঘরে উঠে বেঁধি না, খাওয়া বাসম কি। ক্ষতি কাটিয়ে উঠতে পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন ডাল জাতীয় শস্য আবাদে আগ্রহী চাষিরা, কিন্তু এই অবস্থায় সার বীজ কেনাই যেন বিলাসিতা। তাই সরকারি সহায়তা চান তারা। পেঁয়াজ, রসুন, তারপরে ফেসারি, কলই, ভুট্টা এগুলো দেওয়া লাগবে, অনেকটা খরচ হবে। তাই এই মুহূর্তে যদি আমাকে সরকারে যদি আমাকে একটু সহায়তা করে তাহলে আমাকে একটু উপকার হবে। সরকারে কিছু আমাকে সাহায্য করলে দেশে আমরা চলে ফিরে করি। স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ, প্রতি বছর ঠিক সময়ে কৃষকদের সার বীজ না দেয়ায় ক্ষতি পুষিয়ে উঠতে হিমশিম অবস্থা চাষিদের। যে কোনো বীজ সিজনের সময় যদি টাইম মতো যদি দেয় তাহলে পর কিন্তু কৃষক উপকৃত হবে। আর যদি তা না দেয় তাহলে মানে সরকার কোটি কোটি টাকা এই আপনার কৃষকের জন্য বরকতি দিতেছে, কিন্তু এই বীজটা কোনো কাজে আসবে না। কৃষি বিভাগের কর্মকর্তা বলছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রণোদনা পেলে তা পৌঁছে দেওয়া হবে কৃষকদের। জমিতে যে পরিমাণ ক্ষতি হয়েছে আমাদের অধিদপ্তরে পাঠিয়েছে। সরকার যদি মনে করে যে এই পরিমাণ জমির ক্ষতির জন্য প্রণোদনা দিবে, তাহলে এই প্রণোদনা যদি আমাদের কাছে আসে আমরা কৃষকের কাছে প্রণোদনা বিতরণ করব। গেল বন্যায় ফরিদপুরে ক্ষতিগ্রস্ত প্রায় 8000 কৃষক। সিয়াম বিনতে মাহফুজ, যমুনা নিউজ। চলছে বিসিবি নির্বাচন। সকাল 10টায় শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হবে বিকেল 5টায়, যেখানে ভোট দেবেন 127 কাউন্সিলর। এর মধ্যে পোস্টাল ব্যালটে 56 জন আর সশরীরে ভোট দিয়েছেন 71 জন কাউন্সিলর। 25 পরিচালক পদের মধ্যেই 7 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 2 জন আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের সংরক্ষিত কোটায়। তাই তো 16টি পরিচালক পদের জন্য ভোটযুদ্ধ চলছে, যেখানে প্রার্থী 23 জন। সভাপতি পদে নাজমুল হাসান পাপনের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্যানেল ভিত্তিক নির্বাচন এবার হচ্ছে না। আগের থেকে একটা ডিক্লেয়ার করেছি অনেক আগে থেকে যে আমি থাকবো না স্বাস্থ্যগত কারণে। তো আমি মনে করি 8 বছর ছিলাম, 8 বছরের যে ক্রিকেটের ডেভেলপ হয়েছে এটা অনেক। আর নতুন যারা আসবে আমি মনে করি তারা এর ধারাবাহিকতা ধরে রাখবে। নির্বাচনের যে পরিবেশ, যে আমেজ, সেই আমেজটা কিন্তু আজকে সকাল থেকে আপনারাও দেখছেন যে খুবই স্বতঃস্ফূর্তভাবে এখানে নির্বাচন হচ্ছে। লঙ্গার ভার্সন ক্রিকেটের আমার নিজের খুব পরিচিত, মানে পছন্দের।
আর এটা পিছিয়ে আছি আমরা একটু লঙ্গার ভার্সন ক্রিকেটে, লোকাল বলেন ইন্টারন্যাশনাল বলেন। অবশ্যই আমি ক্রিকেটের উন্নয়নে এখানে আসা, আমি অনেক বছর ধরে ক্রিকেটের সাথে আছি, একটু বড় সড়ে কাজ করার জন্যই আসলে নির্বাচনে অংশগ্রহণ করা। আশা করব বিশেষ করে কাউন্সিলররা যদি আমাদের উপর আস্থা রাখে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমি রুট লেভেল এবং ইউথ ক্রিকেট নিয়ে কাজ করার জন্য প্রত্যয় ব্যক্ত করছি। দর্শক, এই মুহূর্তে বিসিবিতে আছেন আমাদের সহকর্মী হাসিনুর রহমান, তার কাছে সবশেষ পরিস্থিতি জানতে চলে যেতে চাই। হাসিনুর, কাউন্সিলররা সবাই এসেছেন কিনা? আর এখানেই তো ভোট যুদ্ধ আসলে হাড্ডাহাড্ডি হচ্ছে নাকি এক ধরনের বোঝাই যাচ্ছে কারা জিতবে? সার্বিক পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন? আমি একটু সার্বিক পরিস্থিতি দর্শকদের সরাসরি দেখাতে চাই। আমার পেছনে যদি আমরা একটু দেখাই, বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন তিনি আসছেন, তার উপলক্ষে স্লোগান দেওয়া হচ্ছে। মাঠের বাইরের পরিস্থিতি যদি আপনি পরিবেশ যদি দেখেন তাহলে মনে হবে কিন্তু জমজমাট এক নির্বাচন হচ্ছে, তবে বাস্তব পরিস্থিতি কিন্তু এর ভিন্ন। হ্যাঁ, কেননা নির্বাচনের সমীকরণ, নির্বাচন হচ্ছে কেবলমাত্র নির্বাচনটা হওয়ার জন্যই। দুই একটা আসনে আমি যদি স্পেসিফিক বলি, যে ঢাকার ক্লাব ক্রিকেটে যে শেষ পর্যন্ত 12 পদের জন্য 16 জন টিকেছিলেন, গতরাতে একজন নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন, অর্থাৎ 15 জন কিন্তু লড়াই আছে 12 পদের জন্য। এর মধ্যে আমরা জানি 3 জন কেবলমাত্র সংখ্যা তারা অংশগ্রহণ করার জন্যই করেছেন, অর্থাৎ 12 জনের জন্য কিন্তু 12 জনই প্রস্তুত আছে। সেটি আরেকটি বিষয় যে ঢাকার যে দুই ক্যাটাগরি ছিল, সেখানে কিন্তু 2 পদের জন্য প্রার্থী ছিল 4 জন, ইতিমধ্যেই 2 জন কিন্তু প্রত্যাহার করে নিয়েছে নিজেদেরকে নির্বাচন থেকে, অর্থাৎ সেখানেও কিন্তু হচ্ছে না। নির্বাচন হচ্ছে কেবল রাজশাহীতে খালেদ মাসুদ পাইলট এবং সাইফুল আলম চৌধুরী স্বপনের মধ্যে। এছাড়াও সি ক্যাটাগরিতে গুরু শিষ্যের লড়াই হচ্ছে খালেদ মাহমুদ সুজন এবং নাজমুল আবেদিন ফাহিমের মধ্যে, অর্থাৎ নির্বাচন কিন্তু এই 2টা জায়গাতেই 2টা পদের জন্য 4 জনের মধ্যে লড়াই হচ্ছে পৃথক পৃথকভাবে। এছাড়া বাকি যেই বিষয়গুলো আছে সেটা শুধুই আনুষ্ঠানিকতার মতোই বাকি। মাঠের বাইরে নির্বাচনী আমেজ মনে হচ্ছে খুব জাঁকজমকভাবে নির্বাচন হচ্ছে, কিন্তু বাস্তবে অনেকটাই ম্যারমেরে এবং একটা পরিকল্পিত নির্বাচনী আপনি বলতে পারেন। এখানে নতুন কোনো উত্তেজনা তেমন নেই। তো এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। ধন্যবাদ আপনাকে হাসিনুর। সাফ ফুটবলের খবর জানাবো। 2 দিন আগে থেকে উত্তাপ ছড়াতে শুরু করেছে বাংলাদেশ মালদ্বীপের ম্যাচ। প্রথম ম্যাচে নেপালের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে এবার ভিন্ন পরিকল্পনা স্বাগতিকদের। মাঠে বাংলাদেশের বেশি দর্শক যেন প্রবেশ করতে না পারে তার জন্য 10% টিকিট বরাদ্দ রেখেছে স্বাগতিক দেশের ফুটবল ফেডারেশন। এমনকি সেই টিকিটও না পাওয়ার অভিযোগ করেছেন প্রবাসী বাংলাদেশি দর্শকরা। টিকিট সংগ্রহের খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর চড়া হয় স্থানীয় মিডিয়া ম্যানেজারও। আপনারা 200 বেশি ঢুকতে পারবেন না। আমি বললাম যে 200 বেশি না ঢুকতে পারি, তাহলে আমাদের 200 টিকিট কোথায়? মালদ্বীপের খেলা থাকো না, মালদ্বীপের টিকিট হ্যাঁ দিব, আমাদের বাংলাদেশিদেরকে দিবে না ওরা। ঠিক আছে, সাপোর্টার কম থাকে যাতে এই কারণে টিকিট দিবে না ওরা বলতেছে। আমরা টিকিট নিতেছি 100 টাকা করে, কিন্তু আমরা টিকিট পাইতেছি না। কিন্তু এরা এই দেশের সাথে, মালদ্বীপের সাথে বাংলাদেশের খেলা থাকাতে এরা টিকিটটা সিন্ডিকেট করতেছে। পরে এরা বেশি দামে বেচবে, না আমাদের সাপোর্টার কমানোর জন্য এরা টিকিট আমাদেরকে দিতেছে না। অস্কার ব্রুজনকে বেছে নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল না বলে জানালেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। এমনকি এখনই সাফের ফাইনালে খেলার স্বপ্ন দেখছেন তিনি। মালদ্বীপ আর নেপালকে না হারানোর কোনো কারণ দেখেন না তিনি। অন্যদিকে ভারতের বিপক্ষে জয় পাওয়া উচিত ছিল বলে মনে করেন বাফুফের প্রেসিডেন্ট। মালদ্বীপের রাজধানী মালে থেকে অলোক হাসানের রিপোর্ট। মালদ্বীপের নয়নাভিরাম দৃশ্য এখন খুবই ভালো লাগছে বাফুফের সভাপতির, কারণ তার নেয়া বাজির দানটি এখন পর্যন্ত সফল। মালেতে সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকার পর্বে জানান অস্কারকে বেছে নেয়া ভুল সিদ্ধান্ত ছিল না। আমি কিরগিজস্তান থেকে আসার পরে কিরগিজস্তানের দ্য টিম ডিড ভেরি ব্যাড, বাট আমার বিশ্বাস ছিল যে এই টিম এত খারাপ না, there is a management problem, that was my concept. সেই জন্য আমরা এই চেঞ্জটা করেছি। সো ফার উই ফাউন্ড আউট দ্যাট এটা কারেক্ট ডিসিশন ছিল। ভারতের বিপক্ষের ম্যাচটির ফলাফল হতে পারত ভিন্ন কিছু, ভাগ্য সহায় না হওয়ায় জয় পাওয়া হয়নি বলে মনে করেন সালাউদ্দিন। ভারতের বিপক্ষে উই শুড হ্যাভ ওয়ান অ্যাকচুয়ালি, রেড কার্ড, গোল মিস, বাট দ্যাট ইজ ফুটবল। এদিকে এখনই সাফের ফাইনালের স্বপ্ন দেখছেন তিনি। তার বিশ্বাস মালদ্বীপ নেপালকে পেছনে ফেলতে সমস্যা হবে না বাংলাদেশের। এটা খেলতে গেলে অপোনেন্ট যে দুজন আছে, আই ডোন্ট থিংক ইটস ডিফিকাল্ট টু বিট দেম। I sincerely believe that. অলোক হাসান, যমুনা স্পোর্টস, মালে, মালদ্বীপ।
দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শায়লা ইসলাম। আমাদের সাথেই থাকুন।